জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। এর আগের ক্লাসে তোমাদের প্রায় 42টা প্রশ্ন প্র্যাকটিস করিয়েছি। আজকে আরো 40টা করাবো। ঠিক আছে, এই যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এখানে প্রায় 125টি প্রশ্ন আছে, তার মধ্যে 42টা হয়ে গেছে। আজকে 40টা করাবো, বাদ বাকিটা নেক্সট ভিডিওয় কমপ্লিট করে দেবো। তোমাদের আমি চ্যাপ্টার ভিত্তিক এবং সিলেবাস ভিত্তিক প্র্যাকটিক্যালের ক্লাস এবং থিওরি ক্লাসও নিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখো, সে ক্লাসগুলো দেখতে পাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট ইজ রিটেন বাই। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এলিন চার্চিল স্যাম্পেল। তিনি কি করেছেন? তিনি তার গবেষণাপত্রে দেখিয়েছেন যে মানুষ ও তাদের কার্যাবলী কিভাবে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা তার গবেষণাপত্রে বেশি করে উল্লেখ করেছেন। তাই তার বইটার নাম কি? ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট। ঠিক আছে, কি করে কোন একটা ভৌগোলিক পরিবেশ মানুষের উপর প্রভাব বিস্তার করে, সেটাই তার মূল বিষয়বস্তু ছিল। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি একজন ছিলেন আমেরিকার জিওগ্রাফার। ঠিক আছে, এখানে যে প্রশ্নটা দিয়েছে যে হু কয়েন্ড দ্য সেন্টেন্স ম্যান হ্যাজ অ্যাডভান্স ওয়ান মোর স্টেজ ইন হিজ অ্যাডজাস্টমেন্ট টু দ্য লিমিটস লেট ডাউন বাই নেচার। এইখানে এই শব্দটা সম্ভাবনাবাদের সঙ্গে সম্পর্কিত। আর আমাদের জিওগ্রাফিতে সম্ভাবনাবাদ সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ মতবাদ প্রথম শুরু করেছিলেন লুসিয়ান ফেব্রে। ঠিক আছে, তাই এখানে অ্যান্সার যেটা আছে, এই যে শব্দটা কোডটা, এটা স্পেসিফিক্যালি কেউ দেয়নি, কিন্তু এটা সম্ভাবনাবাদের সঙ্গে জড়িত, যেটাকে বলা হয় পসিবিলিজম। সম্ভাবনাবাদের সঙ্গে জড়িত, তাই সম্ভাবনাবাদ যেহেতু প্রথম শুরু করেছিল লুসিয়ান ফেব্রের হাত ধরেই বেশি করে। ঠিক আছে, সম্ভাবনাবাদ সম্পর্কে তিনি প্রথম মতবাদ রেখেছিলেন বিংশ শতকে। তিনি সম্ভাবনাবাদ শব্দটা প্রথম ব্যবহার করেন তিনি, তাই এখানে উত্তর আমরা লুসিয়ান ফেব্রেই করছি। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা, এটা পার্টিকুলার ভাবে কেউ দেয়নি। 46, হু ইজ সেড দ্য ফাদার অফ এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি। এখানে রিচার্ড হাডসন হবে এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি। ঠিক আছে, এই এক্সেপশনালিজম বলতে কি বোঝায়? ভূগোলে এই হাডসন আঞ্চলিক ভূগোলকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, আর তার সঙ্গে আরেকজন বিতর্কে জড়িয়েছিলেন। বিতর্ক বলতে চাইছি যে তিনি ছিলেন সিস্টেমেটিক বা প্রণালীবদ্ধ ভূগোলের সমর্থক। তিনি ছিলেন স্কিফার। ঠিক আছে, এবং কোয়ান্টিটেটিভ রেভলিউশনেরও তিনি প্রবর্তক বলা হয়। এবার রিচার্ড হাডসন তিনি আঞ্চলিক ভূগোলকে বলেছিলেন যে ভূগোলের মূল বিষয়বস্তু হওয়া উচিত, আর স্কিফার কি করেছিলেন যে তিনি সম্পূর্ণরূপে সিস্টেমেটিক মানে প্রণালীবদ্ধ এবং বৈজ্ঞানিক পথে চালিত করতে চেয়েছিলেন ভূগোলকে। এক্সেপশনালিজম তিনিই বলেছিলেন যে হাডসন ও অন্যান্যরা যে সমস্ত কাজগুলো করছে আঞ্চলিক ভূগোল সম্পর্কে, সেইগুলো কি ভূগোলে একটা এক্সেপশনালিজম। তাই এখানে এক্সেপশনালিজম বলতে এখানে রিচার্ড হাডসনই হবে। তিনি আঞ্চলিক ভূগোলের ওপর বেশি জোর দিয়েছিলেন। ঠিক আছে, আর হাডসনের একটা বইয়ের নাম আছে নেচার অফ জিওগ্রাফি, সেইখানে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি লিখেছেন। ঠিক আছে, তারপর 47, হোয়ার ডাজ দ্য ডিনার্কিক রেস লিভ। এই ডিনার্সিক রেস সাধারণত এখানে থাকতে পারে পোল্যান্ডের কাছাকাছি, কিন্তু এই অপশন সবকটা এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। পোল্যান্ড কাছাকাছি একটা অপশন,
কারণ ডিনারিক যে রেস আছে সেটা বেশিরভাগ আল্পস রিজনে থাকে। আল্পস রিজনের মধ্যে কি কি কান্ট্রি হতে পারে? ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জিগোভিনা, সার্বিয়া, মন্টেনেগ্রো, আলবেনিয়া। আর পোল্যান্ড যেহেতু ইউরোপের সেন্ট্রালে আছে তাই এর সঙ্গে এটা ক্লোজেস্ট, সব থেকে ক্লোজেস্ট ডিনারিক লিভস যেখানে বসবাস করে তার কাছাকাছি, তাই এই উত্তরটা হবে। 48 ডেল্টা কেম ইজ দ্য রেজাল্ট অফ কেম ভূমিরূপ কার সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়? এখানে উইন্ডো হবে না, রিভারও হবে না, ঠিক আছে, এখানে গ্লেসিয়াল ডিপোজিশন হবে, গ্লেসিয়াল ডিপোজিশন, ঠিক আছে, গ্লেসিয়াল এরোজনও হবে না, কারণ কেম হলো একটা বহির্বিধত্ত সমভূমির ওপরে এরকম ত্রিকোণাকারে শঙ্কু আকৃতি ভূমিরূপ। ত্রিকোণাকার শঙ্কু আকৃতি ভূমিরূপকে কি বলা হয়? ডেল্টা কেম, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। 49 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্রোচ অফ হিউম্যান জিওগ্রাফি? হিউম্যান জিওগ্রাফির কোনটি অ্যাপ্রোচ নয়? এখানে হবে কোয়ান্টিটেটিভ রেভলিউশন, অর্থাৎ যে কোয়ান্টিটেটিভ রেভলিউশন হয়েছে মানবিক ভূগোলের কোনটা অ্যাপ্রোচ নয়, এটা হবে কোয়ান্টিটেটিভ রেভলিউশন। বোঝা গেছে? রাশিমাত্রিক যে বিপ্লব সেটা হিউম্যান জিওগ্রাফির অ্যাপ্রোচ নয়। 50 নিম্বোস্ট্যাটাস ইজ অ্যান এক্সাম্পল অফ, নিম্বোস্ট্যাটাস থেকে বর্ষাকালে সব থেকে বেশি বৃষ্টি হয়। স্ট্যাটাস মানে লেয়ার, স্ট্যাটাস মানে এরকম লেয়ার বাই লেয়ার মেঘগুলো যখন জমা হয় তখন সেটাকে বলে স্ট্যাটাস, ঠিক আছে। আর সিরাস বলতে কি বোঝায়? সিরাস নাম পাবে এরকম করে পাখির পালকের মতো জমা হয় সেটাকে বলে সিরাস। আর এখানে নিম্ব কথার অর্থ কি? রেন বিয়ারিং। নিম্ব কথার অর্থ হলো রেন বিয়ারিং, ঠিক আছে, নিম্ব কথার অর্থ হলো রেন বিয়ারিং। নিম্ব কথার অর্থ মনে রাখবে রেন বিয়ারিং ক্লাউড। রেন বিয়ারিং ক্লাউড কি বলা হয়? নিম্ব স্ট্যাটাস, ঠিক আছে। বেশ, তাহলে এখানে কি হবে? নিম্ব স্ট্যাটাস থেকে বেশি বৃষ্টিপাত হয় তাই এটা হবে কি? লো ক্লাউড। সব থেকে নিচু স্তরের মেঘ হলো নিম্ব স্ট্যাটাস, একটা মেঘ যেটা বর্ষাকালে টানা বৃষ্টির পূর্বাভাস দেয়, ঠিক আছে, টানা বৃষ্টির পূর্বাভাস দেয়। এখানে প্লেট ওয়ার্ড ফার্স্ট ইউজড বাই, প্রথম পাত শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? আমরা সবাই জানি পাত শব্দটা প্রথম ব্যবহার করেছিল টুজো উইলসন। টুজো উইলসন প্রথম পাত শব্দটা ব্যবহার করেছিল, ঠিক আছে। 52 হুইচ ওয়ান ইজ লার্জেস্ট আইল্যান্ড ইন জাপান? জাপানের সব থেকে দীর্ঘতম দ্বীপটা কোনটি? উত্তর হবে হনসু। হনসু হলো জাপানের দীর্ঘতম দ্বীপ, তবে জাপানের লার্জেস্ট আইল্যান্ড হবে হনসু। এরপরে 53 অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি রিপোর্ট 2025 ইন্ডিয়া র্যাঙ্কস আউট অফ 193 কান্ট্রিজ ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে উত্তর হবে 130। 130 নম্বরে ভারত আছে। এই বছর হিউম্যান ডেভেলপমেন্টে ভারতের সূচক সংখ্যা ছিল 0.685, ঠিক আছে, 0.685। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে যত একের কাছে থাকবে যে দেশ তত সে এগিয়ে থাকবে, ঠিক আছে, তত এগিয়ে থাকবে। বেশ, এরপরে আছে 54 হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন প্লেস এ ডিভাইডিং রোল ইন বিটুইন গঙ্গা প্লেন অ্যান্ড ডেকান প্লেটু? গঙ্গা প্লেন অর্থাৎ গাঙ্গেয় সমভূমি এবং দাক্ষিণাত্যের মালভূমি কে আলাদা করেছে কোন মাউন্টেন, কোন পর্বত? উত্তর হবে বিন্ধ্য পর্বত, অর্থাৎ বিন্ধ্য মাউন্টেন। 55 দ্য ওয়েস্টার্ন ঘাটস আর ক্লাসিক অলসো কল্ড, ওয়েস্টার্ন ঘাট আর কি নামে পরিচিত? ওয়েস্টার্ন ঘাটে আমাদের সাইলেন্ট স্প্রিং আছে, সেখানে সাইলেন্ট স্প্রিং বলছি, সাইলেন্ট ভ্যালি আছে, সেখানে হটস্পট আছে, বায়োডাইভার্সিটি হটস্পট অর্থাৎ জীববৈচিত্র্যের উষ্ম কেন্দ্র আছে। পশ্চিমঘাট পর্বত স্থানীয়ভাবে পরিচিত হলো সাহাদ্রি নামে,
ঠিক আছে। পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট যেখানে মিলিত হয়েছে সেটা হলো একটা পর্বতগ্রন্থি, আর সেই পর্বতগ্রন্থির নাম হলো নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত হলো পশ্চিম ঘাট আর পূর্ব ঘাটের মিলনস্থল। 56, হু ইজ দ্য অথর থিওরি অফ দ্য আর্থ উইথ প্রুফ অ্যান্ড ইলুস্ট্রেশন? এখানে উত্তর হবে, কে বলেছে যে থিওরি আর্থ উইথ প্রুফ অ্যান্ড ইলুস্ট্রেশন? সেটা হবে উত্তর জেমস হাটন। জেমস হাটন তিনি পৃথিবীর যে প্রমাণ এবং ইলিস্ট্রেশন এই সমস্ত বিষয় সম্পর্কে বলেছেন, পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে, এবং তার ইলিস্ট্রেশন, তার ব্যাখ্যাও করেছেন। সেই বইটা জেমস হটন লিখেছেন। ঠিক আছে। 57, দ্য রিজিড masses surrounding the geosyncline were termed by কোবার as? কোবার জিওসিনক্লাইনের চারপাশে যে কঠিন ভূভাগ থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়, কোবার বলেছেন ক্র্যাটোজেন। কোবার বলেছেন ক্র্যাটোজেন। রিজিড মাস মানে কঠিন ভূভাগ থাকে জিওসিনক্লাইনের চারপাশে, সেটাকে বলা হয় ক্র্যাটোজেন। আর এখানে অরোজেন বলতে বোঝায় যে জিওসিনক্লাইন যখন ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বত তৈরি হয় সেই পর্যায়কে বলা হয় কি? অরোজেন, অর্থাৎ পর্বত সৃষ্টির পর্যায়কে বলা হয় অরোজেন। ঠিক আছে। আর এখানে পাইমারাম কে দিয়েছেন শব্দটা? পাইমারাম্ফ শব্দটা দিয়েছেন ওয়ালথার পেঙ্ক। ওয়ালথার পেঙ্ক পাইমারাম্ফ কাকে বলেছেন? যখন কোন একটা জায়গায় প্রথম কোনো ভূমিভাগ উত্থান হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তখন সেই ভূভাগটাকেই, প্রাথমিক পর্যায়ের যে ভূভাগ সেটাকে বলা হয় কি? পাইমারাফার্ম। এই পাইমারাফার্ম থেকেই ক্ষয়চক্র শুরু হয়। এই পাইমারাফার্ম থেকে কি হয়? ক্ষয়চক্র শুরু হয়। ঠিক আছে। পাইমারাফার্ম থেকেই ক্ষয়চক্র শুরু হয়। শব্দটা দিয়েছেন ওয়ালথার পেঙ্ক। অরোজেন বলতে বোঝায় কি? কোবারের মতে অরোজেন এখানে কি হবে? যে পর্বত সৃষ্টির পর্যায়কে বলা হয় কি? অরোজেন। ঠিক আছে। পর্বত সৃষ্টির পর্যায়কে অরোজেন বলা হয়। পর্বত সৃষ্টির পর্যায় হলো অরোজেন। ঠিক আছে। এরপরে 58, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেম ইন লাইট? এখানে উত্তর হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা প্রথম এসেছিল, মনে রাখবে, কেম ইন লাইট 1987 সালে। অপশনে ঠিকঠাক দেয়া নেই। সেখানে কি ছিল? আওয়ার কমন ফিউচার অলসো নোন অ্যাজ ব্রুন্টল্যান্ড রিপোর্ট। এইখানে সাস্টেনেবল শব্দটা প্রথম এসেছিল। আওয়ার কমন ফিউচার 1987, অলসো নোন অ্যাজ ব্রুন্টল্যান্ড রিপোর্ট, অলসো নোন অ্যাজ ব্রুন্টল্যান্ড রিপোর্ট। The report published by the World Commission on Environment and Development, WCED, World Commission on Environment and Development, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোলস সেটা সেট করা হয়েছে 2015 সালে 25শে সেপ্টেম্বর। কতগুলো গোল ছিল? 17টি। টার্গেট ইয়ার, অর্থাৎ কত বছরে পূরণ করবে? 2030 সালে এই লক্ষ্যটা পূরণ করবে বলা হয়েছে। ঠিক আছে। তাহলে এখানে উত্তর হবে কি? 1987। 1987 অ্যান্সার হবে। ঠিক আছে। 59, ইন হুইচ কান্ট্রি বিগ ইঞ্চ পেট্রোলিয়াম পাইপলাইন অপারেটস? এখানে বিগ ইঞ্চ পেট্রোলিয়াম পাইপলাইন্স অপারেটস কোনটা হবে? উত্তর হবে ইউএসএ। এখানে উত্তর হবে ইউএসএ। ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় টেক্সাস টু নর্দার্ন স্টেটে এই বিগ ইঞ্চ পেট্রোলিয়াম পাইপলাইন তৈরি করা হয়েছিল। 60 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ প্যান প্লেন্স ওয়াজ প্রেজেন্টেড বাই প্যান প্লেন্স। কে দিয়েছিল? প্যান প্লেন্স দিয়েছিল, শব্দটা দিয়েছিল ক্রিকমে। এই প্যান প্লেন্স বলতে কি বোঝায়? অল্টারনেটিভ টু দ্য পেনি প্লেন্স কনসেপ্ট অফ ডেভিস। অল্টারনেটিভ টু দ্য পেনি প্লেন্স কনসেপ্ট অফ ডেভিস। ডেভিস যে অংশটাকে পেনি প্লেন বলেছিল, ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে যে সমভূমি তৈরি হয় সেটাকে ডেভিস বলেছিল পেনি প্লেন। ডেভিস বলেছিল পেনি প্লেন। আর ক্রিকমে তাকে বলেছিল প্যান প্লেন্স। ঠিক আছে।
61, হুইচ ইজ অ্যান এরিয়া অফ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, কোথায় ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আছে? এখানে অ্যান্সার হবে দ্য ওয়েস্টার্ন ঘাটে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই ওয়েস্টার্ন ঘাটেই প্রথম এসে ধাক্কা লেগে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে। 62, হোয়েন দ্য ন্যাশনাল ওয়াটার পলিসি ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া, কখন ভারতে রাষ্ট্রীয় জলনীতি তৈরি হয়? ফার্স্ট ওয়াটার পলিসি তৈরি হয়েছিল 1987 সালে, আর স্টার্টেড হয়, মনে রাখবে ভালোভাবে, 2012 সালে। 63, হোয়াট টাইপ অফ ক্লাইমেট আন্ডার ফলোইং ইজ ফাউন্ড ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে, তাই এখানে ইন্দোনেশিয়া জলবায়ু হবে ইকুইটোরিয়াল ক্লাইমেট। এখানে পরিচলন বৃষ্টিপাত হয়, এখানে উষ্ণতাও বেশি, এখানে সারা বছর বৃষ্টিপাতের পরিমাণও বেশি হয়। 64, ম্যান ইজ দ্য লার্জেস্ট এজেন্ট ইন ফ্যাশনিং অফ ল্যান্ডস্কেপ, মানুষ হলো ভূমিরূপের বৈচিত্র্য তৈরিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? মানুষ। ম্যান ইজ দ্য লেটেস্ট এজেন্ট অফ ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এই কথাটা কে বলেছিল? কার্লো সয়ার এই কথাটা বলেছিল। তিনি একজন নিয়ন্ত্রণবাদী ভৌগোলিক ছিলেন। তিনি বলেছেন যে মানুষের কার্যকলাপ দ্বারাই সাংস্কৃতিক ভূদৃশ্য তৈরি হয়। তার একটা বই ছিল যে দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ, বলেছেন দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইতে তিনি বলেছেন মানুষ হলো ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনের আধুনিকতম মাধ্যম। ম্যান ইজ দ্য লেটেস্ট এজেন্ট ইন দ্য ফ্যাশনিং অফ ল্যান্ডস্কেপ, কোন বইতে বলেছেন মনে রাখবে? বইটার নাম হলো দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ। দ্য মরফোলজি of landscape. 65, the term rock stream is associated with rock stream, এটা কার সঙ্গে সম্পর্কিত? মনে রাখবে পেরিগ্লেসিয়ালের সঙ্গে সম্পর্কিত। রক স্ট্রিম বলতে কি বোঝায়? রক স্ট্রিম হলো এমন একটি ভূমিরূপ যেখানে খন্ড খন্ড শিলা বা পাথরের টুকরো ঢাল বরাবর ধীরে ধীরে সরে আসে। ঠিক আছে, সরে আসে ফ্রস্ট ক্রিপ, জেলিফ্লাকশন বা গ্র্যাভিটির ফলে। এটা কোথায় তৈরি হয়? এটা পার্মাফ্রস্ট বা শীতল অঞ্চলের প্রক্রিয়ার একটা ফলাফল। সাধারণত ঢালু এলাকায় এটা দেখা যায়। এতে শিলাস্তর বা খন্ড নিচের দিকে অগ্রসর হয় বরফ গলন ও জমাট প্রক্রিয়ায়। দেখতে অনেকটা পাথরের নদীর মতো, তাই এর নাম কি? রক স্ট্রিম। ঠিক আছে, রক স্ট্রিম যে নামটি সেটি নিউ ইয়র্কে, সরি এখানে আর তেমন মনে রাখতে হবে না, রক স্ট্রিম বলে একটা জায়গার নামও আছে, সেটা নিউ ইয়র্কে আছে, ইউএস এর। ছোট্ট গ্রাম বা অঞ্চলকেও বোঝাতে পারে রক স্ট্রিম। কিন্তু এখানে আমরা শুধুমাত্র কি বলবো? যে এটা একটা কি? পেরিগ্লেসিয়াল একটা ল্যান্ডফর্ম। ঠিক আছে, যেখানে অর্থাৎ রক স্ট্রিম মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ছোট গ্রামকে বোঝায়, কিন্তু এটা তো সেরকম কিছু নেই। এখানে কি হবে উত্তর? পেরিগ্লেসিয়াল ল্যান্ডফর্ম, যেখানে ছোট বড় অনেক পাথর বরফ গলা জলের সঙ্গে নিচের দিকে নামতে থাকে। পেরিগ্লেসিয়াল যেখানে বরফ জমাট বাঁধে, আবার গলনের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে বলা হয় কি? পেরিগ্লেসিয়াল এলাকা। পেরিগ্লেসিয়াল মনে রাখবে যে ঋতুভিত্তিক বরফ গলে এবং জমাট বাঁধে, সেখানে এটা তৈরি হয়। আর রক স্ট্রিম কেন তৈরি হলো? মনে রাখবে ফ্রস্ট ক্রিপ অ্যান্ড জেলিফ্লাকশন দ্বারা। ঠিক আছে, 66, হু ইজ দ্য ফলোইং ফার্স্ট ইউজ টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটা প্রথম ব্যবহার করেছিল নরম্যান মায়ার্স 1988 সালে। যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য আছে সেই জায়গাগুলো
যদি মানুষের দ্বারা বা মানুষের কার্যাবলীর দ্বারা কোনোভাবে বিপন্ন হয় তাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। ঠিক আছে, ভারতের 4টে জায়গায় বায়োডাইভার্সিটি হটস্পট আছে: পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, আন্দামান নিকোবরের সুন্দালা ল্যান্ড, আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। ঠিক আছে। 66, হোয়াট ইজ ঝুম? ঝুম হলো একটা প্রিমিটিভ কাল্টিভেশন প্রসেস, অর্থাৎ প্রাচীন একটা কৃষি পদ্ধতি যেখানে কি করা হয়, স্ল্যাশ অ্যান্ড বার্ন, অর্থাৎ জঙ্গল কেটে পুড়িয়ে সাফ করে চাষ করা হয়। এটা তাই হবে কি, এ টাইপ অফ কাল্টিভেশন। এটাকে শিফটিং কাল্টিভেশনও বলা হয়, শিফটিং কাল্টিভেশনও বলা হয়। ঠিক আছে, শিফটিং কাল্টিভেশনও বলা হয়। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামও আছে। মেক্সিকোতে এর নাম হলো মিলপা। মেক্সিকোতে হবে মিলপা। ঠিক আছে, তাই তোমরা এই নামগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আরো অনেক নাম আছে। ইন্দোনেশিয়াতে কি বলা হয়? ইন্দোনেশিয়াতে বলা হয় লাডাং। ইন্দোনেশিয়াতে লাডাং বলা হয়। ঠিক আছে, ব্রাজিলে কি বলা হয়? রোকা। ব্রাজিলে বলা হয় রোকা। তারপরে শ্রীলঙ্কাতে কি বলা হয়? শ্রীলঙ্কাতে বলা হয় চেনা। ঠিক আছে, তারপরে বার্মা বা মায়ানমারে কি বলা হয়? বার্মা বা মায়ানমারে বলা হয় টংগিয়া। ঠিক আছে, এই অনেক নাম আছে, দেখে নেবে তোমরা। আমি কটা বলে দিলাম। এরপরে বলেছে প্রডিউসিং এরিয়াস এবং ডিসকভারি ইয়ার। এখানে মিনারেল অয়েল এরিয়াস বলেছে, আর কবে ডিসকভারি হয় সেটা মনে রাখতে হবে। মনে রাখবে যে মঙ্গলা, যে প্রডিউসিং অয়েল এরিয়া, এটা রাজস্থানে আছে। আর এটা কত সালে আবিষ্কার হয়? 2004 সালে। ঠিক আছে, 2004 সালে এটা আবিষ্কার হয়, ডিসকভারি হয়। তারপরে নাহারকাটিয়া আছে কোথায়? আসামে। নাহারকাটিয়া আছে আসামে। এটা আবিষ্কার হয় 1953 সালে, অর্থাৎ 1953 সালে নাহারকাটিয়া আবিষ্কার হয়। বাদারপুর কত সালে আবিষ্কার হয়? 1954 সালে। আর ডিগবয়টাও আসামেই আছে, সব থেকে ওল্ডেস্ট, অর্থাৎ ডিগবয়ই প্রথম খনিজ উত্তোলন কেন্দ্র, যেটা কত সালে আবিষ্কার হয়? সেটা আবিষ্কার হয়, মনে রাখবে, এখানে 1989 সালে। ঠিক আছে, এই বদরপুরও আসামেতেই আছে। তাহলে এখানে কোন অপশনটা হবে? অপশন সি। ঠিক আছে, অপশনটা হবে সি। এর 3, বির 2, সির 4 আর ডির 1। 69, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লংগেস্ট ডিউরেশন? এখানে সব থেকে লংগেস্ট ডিউরেশন হবে ইয়ন্স। সব থেকে লংগেস্ট ডিউরেশন ইয়ন্স। প্রথমে হয় ইয়ন্স, তারপরে হয় এরা, তারপর হয় পিরিয়ড, তারপরে হয় এপোচ। ইয়ন, এরা, পিরিয়ড, এপোচ। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট হবে এজ। এপোচের পরে আর একটা আছে কি? এজ। তাই এইখানে এপোচই মনে রাখবে সব থেকে ছোট, আর এখানে ইয়ন হলো সব থেকে বড়। লংগেস্ট ডিউরেশন যদি বলা হয়, ইয়ন সব থেকে লংগেস্ট হয়, আর এপোচ হয় সব থেকে ছোট। আর এপোচের থেকেও ছোট আছে এজ। এপোচের থেকেও ছোট আছে কি? এজ। ঠিক আছে। 70, হু ইজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন ওশেনোগ্রাফি? এখানে ওশেনোগ্রাফি, আধুনিক ওশেনোগ্রাফির জনককে বা কে শুরু করেছিল ভালো করে মনে রাখবে? জন মারে। জন মারে কে ছিলেন? হি প্লেড লিডিং রোল ইন দ্য HMS চ্যালেঞ্জার এক্সপিডিশন 1872-76। ঠিক আছে,
চ্যালেঞ্জার এক্সপিডিশনে তিনি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। এরপরে হবে 71, which one of the following represent correctly the percentage of sea salt in the oceanic water in an ascending order? অর্থাৎ সব থেকে কম থেকে বেশির দিকে যেতে হবে সমুদ্রের ডিজলভ যে সল্ট আছে সেটার পরিমাণ অনুসারে। তাই উত্তর হবে এখানে বি, সব থেকে কম আছে ক্যালসিয়াম সালফেট, তারপর আছে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর আছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি আছে। 72, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টর ডাজ নট এফেক্ট ডিস্ট্রিবিউশন অফ ইনসুলেশন অন দ্য আর্থ? ইনসুলেশন বলতে বোঝায় কি, পৃথিবীতে যতটা কার্যকরী সৌরবিকিরণ এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে গরম করে সেটাকে বলা হয় ইনসোলেশন। ইনসোলেশন কে আরো একটা ভাষায় ডিনোট করা হয় ইনকামিং সোলার রেডিয়েশন। ইনকামিং সোলার রেডিয়েশন, ইনকামিং সোলার রেডিয়েশন কে বলা হয় কি ইনসোলেশন। তাহলে এখানে উত্তর এটা হবে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কোন রকম ভাবেই ইনসোলেশন প্রভাবিত করে না, ইনসোলেশন কে প্রভাবিত করে না। ঠিক আছে, ইনসোলেশন কম বেশি হয় কখন, যখন মেঘযুক্ত আকাশ থাকবে তখন ইনসোলেশন কম হবে, বায়ুমণ্ডল যদি অস্বচ্ছ থাকে তাহলে ইনসোলেশন কম হবে, সূর্য যদি তির্যক ভাবে পড়ে তখন ইনসোলেশন কম হবে। ঠিক আছে, পৃথিবীতে কোনো জায়গায় যদি প্রচুর মেঘ থাকে তাহলে ইনসোলেশন কম হবে। তাই এখানে ডি উত্তর হবে না, বাদ বাকি ডি ইনসোলেশনকে নিয়ন্ত্রণ করে না। আর বাদ বাকি অ্যাঙ্গেল অফ দ্য সান রেস, লেন্থ অফ দ্য ডে, ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান ইনসোলেশনকে প্রভাবিত করে। ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান কোনটা হবে? এপিহেলিয়ান, এপিহেলিয়ান অ্যান্ড পেরিহেলিয়ান, অর্থাৎ অপসূর অনুসূর যেটা হয় তার জন্য পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে, ইনসুলেশনকে প্রভাবিত করে। লেন্থ অফ দ্য ডে, আমাদের শীতকালে 10 ঘন্টা দিন আর 14 ঘন্টা রাত হয় শীতকালে, তাহলে শীতকালে আমাদের এখানে ইনসুলেশন কম, কিন্তু গ্রীষ্মকালে ইনসুলেশন বেশি, তখন আবার রিভার্স হয়ে যায়, প্রায় 14 ঘন্টা দিন আর 10 ঘন্টা রাত হয়ে যায়। ঠিক আছে। 73, অ্যামং ফলোইং জিওগ্রাফার্স হু ইজ দ্য ব্রিটিশ জিওগ্রাফার? এখানে ব্রিটিশ জিওগ্রাফার হবে হ্যাগেট। হ্যাগেট হলো ব্রিটিশ জিওগ্রাফার। তার মধ্যে ব্লাস হলো ফ্রান্সের জিওগ্রাফার, ভিদাল দে লা ব্লাস যিনি সম্ভাবনাবাদ সম্পর্কে বলেছেন, পরিবেশের ওপর মানুষের নিয়ন্ত্রণের কথা বলেছেন। আর হেটনার জার্মান জিওগ্রাফার ছিলেন। আর র্যাটজেল ছিলেন কি জার্মান জিওগ্রাফার। এই র্যাটজেলও কি করেন, র্যাটজেল ব্লাস যেটা বলেছেন তার ঠিক উল্টোটা বলেন। তিনি বলেন যে প্রকৃতি দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয় বেশি করে, সেটা বলেছিলেন র্যাটজেল। আর ব্লাস কি বলেছে, তিনি প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণের কথা বলেছেন। 74, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ইজ লিডিং প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া? সব থেকে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটকতে। কর্ণাটকতে কফি সব থেকে বেশি উৎপন্ন হয়। কুর্গ বা কোদাগু জেলায়, চিকমাগালুর জেলায় এবং হাসান জেলায় এই কফি উৎপাদন সব থেকে বেশি হয়। ভারতের কফি গবেষণাগার কোথায় আছে? আমাদের ভারতে কফি গবেষণাগার আছে কর্ণাটকের চিকমাগালুর জেলায়। আর সারা পৃথিবীর কফি গবেষণাগার কোথায় আছে? সেটা হলো স্থাপিত হয় 2012 সালে। এর সঙ্গে কাজ করে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু জায়গা। ঠিক আছে। আর ভারতের কফি গবেষণাগার বললাম কি, বালেহন্নুর, নামটা মনে রাখবে, কফি গবেষণাগার এটা। কফি গবেষণাগার ভারতের বালেহন্নুর, চিকমাগালুর জেলা, চিকমাগালুর ডিস্ট্রিক্ট,
কর্ণাটক, ঠিক আছে। এরপরে বলছে কাস্ট প্লেনস ইজ দ্য এক্সাম্পল অফ, কাস্ট প্লেনস কোথায় তৈরি হয়, যেখানে চুনাপাথর বেশি থাকবে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড প্লাস H2 মিলে কার্বনেশন পদ্ধতিতে, কার্বন ডাই অক্সাইড এবং H2 মিলে কার্বনেশন প্রসেসে চুনাপাথরে বিক্রিয়া ঘটিয়ে ক্ষয় করে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড প্লাস জল মিশে, এটা হবে প্লেন অফ যুগোস্লোভিয়াতে কাস্ট প্লেন এক্সাম্পল আছে। 76, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন, সব থেকে বেশি কোস্ট লাইন কোথায় আছে, কোন রাজ্যে আছে, গুজরাটের। হোয়াট ইজ দ্য মেন কজেস অফ হিট জেনারেশন ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, আমাদের মাটির নিচে কেন এত উষ্ণতা তৈরি হচ্ছে, তার কারণ হলো disintegration of radioactive elements and conversion of gravity force into thermal energy, ঠিক আছে, কনভার্সন অফ গ্র্যাভিটি ফোর্স ইনটু থার্মাল এনার্জি। 78, ব্লু রেভলিউশন মিন্স, ব্লু রেভলিউশন কার সঙ্গে জড়িত, এখানে উত্তর হবে ফিশারিজ। সারা পৃথিবীতে জলের জন্য সম্মেলন হয়েছিল ব্লু রেভলিউশনে, আর ভারত বেশি করে মাছ উৎপাদনের উপর জোর দেয়। এই ব্লু রেভলিউশনের জনক ছিলেন কে, অরূপ কৃষ্ণান। 79, হেরোডোটাস বিলংস টু, হেরোডোটাস কোথায় ছিল, কোন দেশের মানুষ ছিলেন, গ্রিক দেশের মানুষ ছিলেন, ঠিক আছে। এরপরে আছে অন হোয়াট বেসিস হ্যাজ ডেমাঙ্গিয়া ক্লাসিফাইড দ্য হাউসেস, এটা পড়তে হবে না, বলে দিই একবার। ইনি ছিলেন একজন ভারতীয় ভূগোলবিদ যিনি সেটেলমেন্ট জিওগ্রাফি বা বসতিগুলোকে শ্রেণীবদ্ধ করেছেন কিসের ভিত্তিতে, কার্যকারিতার ভিত্তিতে। উত্তর হবে কার্যকারিতার ভিত্তিতে তিনি বসতি শ্রেণীভাগ করেছেন। একজন ইন্ডিয়ার সেটেলমেন্ট জিওগ্রাফি, তিনি ছিলেন ভারতের যে বসতি বা কাজ, সেটা বসতিগুলোকে কার্যকারিতার ভিত্তিতে ভাগ করেছেন, ঠিক আছে। তাহলে আমাদের 80টা প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা বাকি যে প্রায় 45টা প্রশ্ন নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। বেশ, তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত।